এই মুহূর্তে ইলেকশনের দামামা কিন্তু বেড়ে গেছে। না না, 26-এর নয়, 2025-এর বাই ইলেকশন, কালীগঞ্জে হচ্ছে বাই ইলেকশন। এবং বাই ইলেকশনে কংগ্রেস বা বলা যেতে পারে বাম কংগ্রেস জোট ঠিক কোন পজিশনে আছে তাই নিয়েই আজকে আলোচনা। এবং আজকে আমি আমার এই আলোচনায় একজন তরুণ কংগ্রেস নেতাকে পেয়েছি, তাকে প্রশ্ন করব এবং তার সাথে এ নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন, পুরো আলোচনাটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট অনুরোধ, লাইক করে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, তাতে আমাদের এগিয়ে যেতে একটু সুবিধা হয়। আর এই রকম আলোচনা যদি আরও শুনতে চান তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন। ফেসবুক ইনস্টাগ্রামের যাবতীয় ইনফরমেশন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তাহলে চলুন আমরা মেন আলোচনায় চলে যাই। আগামী 19শে জুন বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন। এবার সাধারণভাবে মানুষের প্রশ্ন হতেই পারে, দর্শকের মনে প্রশ্নটা আসতে পারে যে এই উপনির্বাচনের গুরুত্বটা ঠিক কি। মনে রাখতে হবে আগামী বছর 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আছে এবং এই উপনির্বাচনটাকে অনেকেই কিন্তু একটা সেমিফাইনাল হিসাবে দেখছে। মানে তারা মাঠে নেমে একটু ওয়ার্ম আপ করে নিতে চাইছে, নিজেদের শক্তিটা ঠিক বুঝে নিতে চাইছে যে তারা ঠিক কে কোন জায়গায় রয়েছে। যথারীতি তৃণমূলের একটু অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে, কারণ তৃণমূল এই আসনটা জিতেছিল। কিন্তু তার সাথে সাথে তৃণমূল এই জায়গা থেকেও একটা অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে যে কিছুদিন আগেই আমরা দেখেছি 5টা বিধানসভার উপনির্বাচন হয়েছিল, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই, নৈহাটি, হাড়োয়া। এই 5টাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দল জিতেছিল। আবার তার সাথে সাথে এটাও বলা হচ্ছে যে সাগরদিঘি অর্থাৎ বাম কংগ্রেস জোটের প্রার্থী সাগরদিঘি থেকে কিন্তু জিতেছিল, যদিও জেতার পরে তিনি তৃণমূল কংগ্রেসে চলে যান। এই উপনির্বাচনে ঠিক কি হতে চলেছে, কতটা কনফিডেন্ট বিরোধীরা, এবং বিরোধী বলতে আমি মূলত বলতে চাইছি বাম কংগ্রেসের জোট কাবিল উদ্দিন শেখ কালীগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই সব নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি পেয়ে গেছি কংগ্রেস নেতা, কংগ্রেসের তরুণ নেতা দেবশ্রী মজুমদারকে। দেবশ্রীকে আমি আমার চ্যানেলে প্রথমে ওয়েলকাম করব এবং তারপর দেবশ্রীকে প্রশ্ন করব। দেবশ্রী, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। দেবশ্রী, প্রথম যে প্রশ্নটা তোমাকে আমি করব, যেটা আমি ইন্ট্রোডাকশনেও বললাম, যে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে বাম কংগ্রেস জোট কালীগঞ্জে। তার কারণ কালীগঞ্জে আমরা দেখছি কংগ্রেস কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা সেখানে রয়েছেন। তার সাথে সাথে বামেদেরও কিন্তু আমরা একটা সংঘবদ্ধভাবে একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তুমি আমাকে ঠিক গ্রাউন্ডের জায়গা থেকে বলো, বাম কংগ্রেস এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে কালীগঞ্জে? দেখুন, আমাদের আমরা যে লড়াইটা লড়ছি এটা কিন্তু খালি কালীগঞ্জের একটা বাইপোল ইলেকশন নয়, এটা কিন্তু খুব সিম্বলিক। এইটা লোকেদের এটা একটা টেস্ট, মানে এটা লোকেদের এবার মানে ডিসাইড করতে হবে কি তারা একটা মিনিংফুল ডেভেলপমেন্ট চান, নাকি এই যে আমরা দেখতেই পাচ্ছি মহেশতলায় কি হচ্ছে, তার আগে মুর্শিদাবাদে কি হলো, এই একটা ঘৃণা রাজনীতি, একটা ভায়োলেন্সের রাজনীতি, এটা থেকে যদি মুক্ত পেতে মানে ফ্রি হতে চান, নাকি এটার মধ্যেই থেকে যেতে চান, এইটার একটা টেস্ট। এবার কংগ্রেস যেরকম ভাবে লড়ছে, কংগ্রেস এই জন্যই লড়ছে কেন কি আমরা বুঝতে পারছি যে যা অবস্থা এখন দাঁড়িয়েছে, কংগ্রেস যদি এখন মানে মাঠে না নামে আর যদি সিরিয়াস ভাবে না লড়ে, এই রাজ্যটা কিন্তু পুরো আমাদের মণিপুরে আমরা যেরকম দেখছি, যত বর্ডার এরিয়া আমরা দেখছি, মানে বিজেপির যে হিংসা রাজনীতি হচ্ছে তার জন্য ধ্বংস হচ্ছে, আমাদের এখানে পশ্চিমবঙ্গে এখন দেখা যাচ্ছে। তো এইটাকে আটকানোর জন্য কংগ্রেস ঝাঁপিয়েছে, আর আমি খুব আশাবাদী যে কংগ্রেসের রেজাল্ট একটা ভালো একটা মানে আমরা জিনিস দেখতে পারবো, যে লোকেরা মানে বুঝতে পারবে যে একটা চেঞ্জ আসছে। আর এটা খুব আনরিয়ালিস্টিক একটা কোনো ইয়ে নয়। 2016-তে কংগ্রেসই জিতেছিল ওখান দিয়ে, তো হাসিনুজ্জামান শেখ যিনি ছিলেন তিনি ওখানে জিতেছিলেন 85,000 ভোটে উনি জিতেছিলেন। তো ওইটা যে কংগ্রেসের সিট নয় বা কংগ্রেস কখনো ওখানে স্ট্রং ছিল না এরকম কিন্তু নয়। 2021-এ পোলারাইজেশনের একটা হাওয়া চলছিল, তো ওইটাতে মানে বিজেপি আর তৃণমূলের দুজনেরই লাভ হয়েছে। ওইটার জন্য তৃণমূলেরও ভোট পার্সেন্টেজ বেড়েছিল, জিতে গেছিল, আর বিজেপিও মানে সেকেন্ড পজিশনে চলে এসেছিল। কিন্তু আমার মনে হচ্ছে লোকেরা এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে এই রাজনীতিটা যে বিজেপি আর তৃণমূল চালাচ্ছে, এই রাজনীতিতে তাদের কোনো লাভ হবে না। তো একটা চেঞ্জ আমি দেখতে পাবো।
দেবশ্রী, তুমি যে কথাটা বললে আমি কথাতে আসছিলাম যে 2016 সালে বাম কংগ্রেস জোট ওখানে জোট করে লড়েছিল এবং জোট করার ফলে সাফল্য ওখানে পেয়েছিল, কংগ্রেস প্রার্থী জিতেছিল। কিন্তু আবার 21-এ আমরা দেখেছি যে তুমি পোলারাইজেশনের কথাটা বলছো। কোথাও কি তোমার মনে হচ্ছে যে এইবার পোলারাইজেশনের জায়গা থেকে বেরিয়ে এসে তুমি যে কথাটা বললে যে লোকাল ইস্যুগুলো, মানে মহেশতলা বলতে পারো বা মুর্শিদাবাদ, মানে, এবং এটা আমি দর্শকরা যারা হয়তো জানেন না একটু তাদেরকে বলে দিই, এই কালীগঞ্জটা কিন্তু একদম নদিয়া এবং মুর্শিদাবাদের বর্ডারে, মানে পলাশির খুব কাছে। সুতরাং এটা মানে পুরোপুরি যে একদম যে খুব নদিয়া এরকম নয়, মানে তারা মুর্শিদাবাদ দ্বারাও এফেক্টেড হয় ওই জায়গাটা আর কি। তো মুর্শিদাবাদে আমরা দেখেছি কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। কোথাও কি তোমার মনে হচ্ছে যে এইবার সেই জায়গাটা, মানে সেই জায়গাটাকে তোমরা মানুষকে বোঝাতে পারবে যে সাম্প্রদায়িক দাঙ্গার জায়গা থেকে বা লোকাল ইস্যুর জায়গা থেকে যাতে বাম কংগ্রেসের দিকে মানুষ আসে, এইটা নিয়ে তুমি কতটা আশাবাদী? এইটা দেখুন, আমার মনে হচ্ছে লোকেদের এখন আস্তে আস্তে চোখ খুলছে। কেন কি, একটা 2021-এ একটা যে ন্যারেটিভটা ছিল ওটা ছিল কি বিজেপি এই হিন্দু মুসলিমের রাজনীতি করবে আর তৃণমূল বাঁচাবে। ঠিক আছে, তৃণমূল বাঁচাবে বলে একটা যারা যারা এই সেকুলারিজমে বিশ্বাস করে, পশ্চিমবঙ্গে এমনিতে খুব সেকুলার মানে একটা স্টেট বরাবরই থেকেছে অন্যান্য রাজ্যের থেকেও কম্প্যারিজনে। তো এই জন্য সবাই ইউনাইটেড হয়ে গেছিল, তৃণমূল বাঁচাবে ভেবে তৃণমূলকে ভোট দিয়েছে। এখন দেখতে পাচ্ছে কি হচ্ছে, দেখতে পাচ্ছে যে বিজেপি যদি এক টাইপের পোলারাইজেশন করছে, তৃণমূলও কিন্তু এক টাইপের পোলারাইজেশন করছে। এইটা কিন্তু এখন সরাসরি লোকেদের মানে সামনে একদম চলে আসছে। তো এইটা এখন আমার মনে হয় এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, আর যেরকম ভাবে আমরা এমনি রাজ্যেতেও যা দুর্নীতি দেখছি, টিচার স্ক্যাম, তারপরে এখন মানে ওই আপনার বীরভূমে অনুব্রত মণ্ডলের যে গালাগালির যা মানে দেখছেন কিরকম অ্যারোগ্যান্ট লিডার, এইগুলো সব এখন লোকেরা দেখতে পাচ্ছে। আর কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে, কংগ্রেস ফিডব্যাকও খুব ওখানে সাংঘাতিক পাচ্ছে, প্রচুর ওখানে লোক হচ্ছে। তো আমার মনে হচ্ছে এবারে একটা চেঞ্জ আসবে। দেবশ্রী, আমি তোমাকে একটা প্রশ্ন করব। আমি জানি তুমি কংগ্রেসের তরুণ লিডার এবং তুমি পার্টির কাজে বিভিন্ন জায়গায় থাকো এবং রাজনীতির মধ্যে থাকো। মহেশতলায় একটা মানে দোকান বসানোকে কেন্দ্র করে কার্যত যে তাণ্ডব চললো বলা যেতে পারে, মানে ওখানে দোকানপাট ভাঙচুর হলো, মানে সাধারণ মানুষের যে জিনিসপত্র ছিল সম্পদ নষ্ট হলো, সরকারি সম্পদ নষ্ট হলো, পুলিশরা মার খেলো। আমি বলছি যে ল অ্যান্ড অর্ডারের জায়গা থেকে পশ্চিমবঙ্গের তুমি ঠিক কতটা মানে কি অবস্থায় দেখছো, যেখানে সামান্য একটা দোকানকে কেন্দ্র করে দুই ব্যবসায়িক গোষ্ঠীর মানে এইভাবে ললেসনেস কাজ করতে পারে? কিভাবে দেখছো পুরো বিষয়টা? দেখুন, মহেশতলায় যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক একটা জিনিস। সত্যি মানে এরকম আমাদের এখন কলকাতা শহরে এরকম আমরা দেখছি, এবং কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে, মানে প্রায় কলকাতা শহরের পাশেই আমরা এসব দেখছি। মানে এখন আস্তে আস্তে বাড়ির কাছে জিনিসগুলো চলে আসছে। তো এটা দুঃখজনক জিনিস, কিন্তু এটাও কিন্তু আমি বলবো যে প্রি প্ল্যান্ড আছে। যেরকম ভাবে ওখান দিয়ে মানে বম মেকিং মেটেরিয়াল আর ওইসব পাওয়া গেছিল, তো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা কিন্তু মানে সাম্প্রদায়িক একটা পরিস্থিতি ছিল না, ওটা তৈরি করার একটা আগের থেকেই প্ল্যান চলছিল। এবার কে করছে আর ল অ্যান্ড অর্ডারে আমাদের যে সরকার আছে কেন এটা আটকাতে পারছে না? কিন্তু এটা একবার হয়নি, আগের বছর হাওড়াতে রামনবমীতেও হয়েছে, আর মুর্শিদাবাদে হয়েছে, অনেক জায়গায়। মানে একবার সরকারের ভুল হতে পারে, ইন্টেলিজেন্সের দুবার ভুল হতে পারে, এতবার ভুল এটা হতে পারে না। তো এটা আমি বলবো যে মানে সরকার যদি এখনো মানে না শুধরায়, এটা এখন আমি জানি না এটা টিএমসির কিরকম করে এটা লাভ হবে, কিন্তু এরম ভাবে যদি পরিস্থিতি যদি এরম ভাবে বিগড়াতে থাকে, আমাদের আউট অফ কন্ট্রোল চলে যাবে। দিদিও এটা সামলাতে পারবে না, অলরেডি আউট অফ কন্ট্রোল যাচ্ছে। তুমি আউট অফ কন্ট্রোলের কথা বললে, আমি জাস্ট একটা প্রশ্ন করব যে বারবার বিজেপির তরফ থেকে এই কথা বলা হয় যে বাইরে থেকে লোক ঢুকছে, ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে, এবং মুর্শিদাবাদ এই বাংলাদেশ থেকে লোক ঢুকছে পশ্চিমবঙ্গে, যার ফলে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। ডেমোগ্রাফি চেঞ্জ একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং যার ফলে এই আউট অফ কন্ট্রোলের প্রশ্নটা বারবার আসছে। বিজেপির এই ইয়েটাকে, মানে এই অভিযোগটাকে তুমি কতটা সত্যি বলে মনে করো, বা এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? বিজেপি যদি এই কথাটা বলছে, তাহলে তারা সরাসরি নিজেরাই বলে দিচ্ছে যে আমরাও এই জিনিসটাকে আউট অফ কন্ট্রোল করতে সাহায্য করছি। কারণ বিএসএফ বর্ডারটাকে মানে সিকিউরিটি দিচ্ছে, বিএসএফ ওটাকে জিনিসটাকে দেখে যে কারা ঢুকছে কারা ঢুকবে না। তো বিএসএফ হচ্ছে অমিত শাহর আন্ডারে, হোম মিনিস্টার যে। তো ওরা যদি বলছে যে এরকম করে ওখান দিয়ে বাইরে থেকে লোকেরা ঢুকছে আর ঢুকে এইসব দাঙ্গাগুলো করছে বা রাজ্যে একটা অস্থিরতা তৈরি করছে, তাহলে তো বিজেপি সরাসরি বলছে যে আমরাই করাচ্ছি এটা। বিএসএফ কেন আটকাতে পারছে না? পাকিস্তানে যদি এত আটকানোর মানে ওরা এত কিছু মানে একটা ব্যবস্থা করতে পারে, এখানে কেন করতে পারছে না? তো এটা তো ওদেরই দোষ। দেবশ্রী, তোমাকে একটা শেষ প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে তুমি, মানে আমি আবারও যেটা বললাম যে তুমি পার্টির একজন তরুণ মেম্বার
এবং তুমি রাজনীতির সঙ্গে যুক্ত, এবং তুমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে বার্তা সেটা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের কাজ করছো। কি রকম কি কাজ করছো যদি তুমি একটু বলো, কারণ এটা 26-এর ইলেকশন মাথায় রেখে সেটা কিভাবে কংগ্রেস এগোতে পারে, যদি সেই জিনিসটা তুমি একটু বলো। আমি তো লাস্ট 2 বছর ধরে, লাস্ট দুটো লোকসভা ইলেকশনে ওয়ার রুমে কোঅর্ডিনেটরও ছিলাম। এছাড়া আমাদের একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে ভিতারজি, যেটা রাহুল গান্ধীর যে আইডিওলজিটা আছে ওটাকে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার কাজটা করে। আমরা মানে এটাতে একটা মানে বলতে পারো ডিজিটাল ওয়ারিয়ার্সের একটা টিম চালাই। এবার অল ইন্ডিয়া টিম আছে, প্রত্যেক স্টেটে আমরা চেষ্টা করি যে মণিপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যে যেখানে যেখানে লোকেরা কোনো জিনিসে মানে তারা ওই মানে কোনো সাহায্য পাচ্ছে না বা কোনো হাইলাইট হচ্ছে না তাদের ইস্যুসগুলো, ওটাকে আমরা ডিজিটালি সোশ্যাল মিডিয়াতে যতটা হতে পারে হাইলাইট করার চেষ্টা করি। আর এই মিথ্যে আর এই যে মিস ইনফরমেশনের লড়াইটা চলছে, যে একটা বাজার চলছে, ওইটাকে আমরা ধ্বংস করার কাজটা করছি। আচ্ছা, তো আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, যারা যারা মানে কংগ্রেসী মনোভাবাপন্ন বা রাহুল গান্ধীর এই বার্তাগুলো ছড়িয়ে মানে দিতে চান বা তারা এই সঙ্গে যুক্ত হতে চান, তারা উইথ রাহুল গান্ধী, তার শর্ট ফর্ম RG, এটা ফেসবুক পেজ। এই ফেসবুক পেজে আপনারা যেতে পারেন এবং সেখানে ফলো করে সংখ্যা আরো বাড়াতে পারেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে, শেয়ার করে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমাদের এগিয়ে যেতে আরেকটু সুবিধা হয়। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সুতরাং তারা এই ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজকে ফলো করতে পারেন, সেখানেও আমরা বিভিন্ন রকমের নিউজের কন্টেন্ট দিই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।